আমি কি সাক্ষী দেবো? আর তখন তো সাইদির চিন্তামো না, সাইদি কেডা। আলম প্রধান বিচারপতি কয়, হেও কইছে কয় তোমরা সাক্ষী দেবা, যা বিচার করবো আমি। পাড়া প্রতিবেশী, দেশবেশী সবাই আমাকে ঘৃণা করে। আমারে মারার হুমকি, বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই। এক পাও কবরে আর এক পাও উপরে আছে। এই যে শাহিদ সাহেবের বিরুদ্ধে আমাকে অতায় যে সমস্ত কারুকার্যতা করাইছে, আমাকে তো এখন করে করে খাইতে আছে। তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি, শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে, জাতির কাছে, সবার কাছে বলতে পারি যে না, শাহিদ সাহেব ভালো লোক ছিল, আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে মানে হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া এই সমস্ত করে। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক একটি নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার তাফসীর শোনার জন্য লক্ষ জনতা ভিড় জমাতো। কিন্তু সেই প্রিয় মানুষটিকে ক্ষমতার খেলায় প্রতিহিংসার আগুনে জ্বালিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। প্রিয় দর্শক, আজ আমরা সেই সাজানো মিথ্যা নাটকের গল্প তুলে ধরব দর্শক, যেখানে সেই সাক্ষীরাই আজ নিজেরাই স্বীকার করছেন আমাদেরকে জোর করে সাক্ষ্য করানো হয়েছিল। 50 বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বাড়ি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল, আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, তার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত। আমার বয়স তো হয় নাই, আমি কি সাক্ষী দেবো? আর তখন তো সাইদির চিন্তামো না, সাইদি কেডা নাকি। এই তখন জাহাঙ্গীর আলম প্রধান বিচারপতি কয়, হেও কইছে কয় তোমরা সাক্ষী দেবা, যা বিচার করবো আমি। বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে
1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাঈদীর ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা 1997 7ই অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাঈদীর গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবেশী, সবাই আমাকে ঘৃণা করে। আমারে মারার হুমকি, বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই। আমাদের বয়স হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছে। এই যে শাহিদ সাহেবের বিরুদ্ধে আমাকে অতায় যে সমস্ত কারুকার্যতা করাইছে, এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে, আমাকে তো এখন করে করে খাইতে আছে, কবরে পড়ছি। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবেশী, সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি। তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি, শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে, জাতির কাছে, সবার কাছে বলতে পারি যে না, সাঈদী সাহেব ভালো লোক ছিল, আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে, এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে মানে হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া এই সমস্ত করে। যেমন মাহাতাব বললো, এরকম সানাউল্লাহ বাস্টার পর্যন্ত গাইতেছে, আমাকে কইছে বোধাই বাংলা কথায়, আমাকে ওই লিখে দিয়েছে, আমরা বলতে পারি নাই। হ্যাঁ, এগুলোর পরে আর আইয়া মানে অবান্তর গালাগালিও করছে, কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু। যখন আইনেই ফালাইছে, আমাকে অনেক দিন পর্যন্ত রাখছে, রাখিয়া টেকে এইভাবে পড়াই দিয়েছে, তারপরও আমরা ঘুরাই দিই, তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই। এই বিদায় করতে আমরা বাধ্য হয়েছি। একজন বক্তা হিসেবে চিন্তা মনে হয় না, দল কথা না, উনি একজন বক্তা ছিল, উনি একজন আলেম মানুষ, উনি আপনার ওয়াজ মাহফিল করতো, এই দিন বক্তা ছিল, উনি ওয়াজ মাহফিল করতে, এই দিনে ওনারে মানে ওই সবাই একটু মূল্যায়ন করতে ভালো। রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার, এই দিন শেষ। ওই দিন আর নাই, এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না। সাধারণ মানুষ বড্ড সচেতন।